বিবিএ প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, যার একটি অন্যতম অধ্যায় হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। তো এই অধ্যায়ের বিগত ক্লাস নাম্বার 1-এ আমি বলেছিলাম এই অধ্যায়ের যাবতীয় বিষয়, প্রশ্নের ধরন এবং অ্যান্সার করার কাঠামো নিয়ে। তো আজকে আমাদের এই অধ্যায়ের ক্লাস নাম্বার 2। তো আজকে আমরা একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব। আমি বলেছিলাম যে এই অধ্যায়ে মূলত আমাদেরকে জাবেদা করতে হবে এবং জাবেদা করার অনেকগুলি নিয়ম আছে, যার মধ্যে একটি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর সব থেকে বেশি প্রশ্ন হয় এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম থেকে। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে ক্লাস নাম্বার 1-এ যে এই যে পারপেচুয়াল বা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, এই ক্ষেত্রে সকল জাবেদা করার নিয়মই একই থাকে, তবে কিছু পার্থক্য আছে। সেটি হচ্ছে যখন আমরা পণ্য ক্রয় করি তখন আমরা লিখি যে ক্রয় হিসাব ডেবিট আর নগদান বা পাওনাদার ক্রেডিট। কিন্তু যখন আমরা করব এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, শুধু ওই ক্ষেত্রে আমরা ক্রয়কৃত পণ্যকে ধরবো সম্পদ রূপে। অর্থাৎ এখানে আমরা পণ্য ক্রয় করলে পারচেজ ডেবিট লিখতে পারবো না, কারণ পারচেজ ডেবিট তখনই লেখা যাবে যখন সেটি হবে ব্যয়রূপে গণ্য। কিন্তু এই যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই ক্ষেত্রে পণ্য ক্রয় করলে তা গণ্য করা হয় সম্পদ রূপে, আর সেহেতু পারচেজ ডেবিট হবে না, সেখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অর্থাৎ পণ্য হিসাব ডেবিট। এটি হচ্ছে এখানকার প্রথম নিয়ম। আর দ্বিতীয় হচ্ছে যখন আমরা পণ্য বিক্রয় করি তখন সেখানে আমরা লিখি যে ক্যাশ ডেবিট বা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর লিখি সেলস ক্রেডিট। কিন্তু এই পারপেচুয়ালের ক্ষেত্রে তো এক্ষেত্রেও কিন্তু অবশ্যই হবে ক্যাশ বা এয়ার ডেবিট আর সেলস ক্রেডিট, কিন্তু এর সঙ্গে একটি অতিরিক্ত জাবেদা হবে। সেটি হচ্ছে ওই যে পণ্য যেটিকে আমি ধার্য করলাম সম্পদ রূপে, সেই পণ্যটি ক্রয় করতে কত টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ এখানে বিক্রয়ের জন্য জাবেদা হবে মোট দুইটি, একটি বিক্রয় আয়ের জন্য আর একটি বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। এটি হচ্ছে একটি নিয়ম। আর হচ্ছে পারচেজ এখানে হবে না, এখানে হবে ইনভেন্টরি, অর্থাৎ আমরা এখানে পণ্যকে ধরবো সম্পদ রূপে, আমরা এখানে পণ্যকে ব্যয় রূপে গণ্য করব না। অর্থাৎ খুব সহজে বলতে গেলে পারচেজ সম্পর্কিত যতগুলি এন্ট্রি থাকবে আমরা সেখানে লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটি হচ্ছে এই পারপেচুয়ালের প্রথম শর্ত। আর দ্বিতীয় হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে আমরা জাবেদা করব দুইটি। তো আর কিন্তু কোনো নতুন নিয়ম এইখানে নেই। তো আমি কিন্তু এই সম্পর্কে আরো বলেছিলাম ক্লাস নাম্বার 1-এ, যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিংক সংগ্রহ করে ক্লাস নাম্বার 1 অবশ্যই দেখে নিবা। তো দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে ইনফরমেশন রিলেট টু বিডি কোম্পানি ইজ গিভেন বিলো, অর্থাৎ নিচে বিডি কোম্পানির সঙ্গে সম্পর্কযুক্ত তথ্যাবলী দেয়া আছে। এরপরে বলা আছে গিভ জার্নাল এন্ট্রিজ আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ আমাকে নিচের তথ্যাবলী জাবেদা করতে হবে, আর সেটি করতে হবে পারপেচুয়াল এর আন্ডারে। তুমি চাইলে এখানে লিখতে পারো বিডি কোম্পানিজ জার্নাল এন্ট্রিজ, তবে অবশ্যই তোমায় লিখতে হবে আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এটি কিন্তু লেখা অবশ্যই কম্পালসারি। লিখলাম ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট ক্রেডিট। এখানে দেয়া আছে মাস এপ্রিল, যদি কোনো সাল দেয়া নেই। প্রথমে 5 তারিখ, যেখানে বলা আছে পারচেজড মার্চেন্ডাইজ অন ক্রেডিট ফরম মেঘনা কোম্পানি, টাকা 1200, এফওবি শিপিং পয়েন্ট, টার্ম 210, নেট 60। অর্থাৎ এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, কারণ এখানে বলা আছে অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, আর সেটি ক্রয় করা হয়েছে মেঘনা কোম্পানির কাছ থেকে। এবং লেখা আছে এফওবি শিপিং পয়েন্ট। আমি কিন্তু বলেছিলাম এই সম্পর্কে ক্লাস নাম্বার 1-এ যে এফওবি শিপিং পয়েন্ট এর মানে হচ্ছে এই পণ্যটি যারা বিক্রয় করেছে সেই মেঘনা কোম্পানি শুধুমাত্র শিপিং পয়েন্ট পর্যন্ত, শুধুমাত্র শিপিং পয়েন্ট পর্যন্ত ওই পণ্যটিকে পৌঁছে দেবে। তারপরে ওই শিপিং পয়েন্ট থেকে ওই পণ্যটিকে বিডি কোম্পানি নিজ দায়িত্বে, অর্থাৎ নিজে পরিবহন ভাড়া দিয়ে তার প্রতিষ্ঠানে নিয়ে আসবে। এটা হচ্ছে শিপিং পয়েন্টের তাৎপর্য।
এরপরে দেওয়া আছে শর্তাবলী, সেখানে বলা আছে 210, অর্থাৎ অর্থাৎ চালানি মূল্যের উপর 2% বাট্টা পাওয়া যাবে যদি এই টাকাটিকে সে 10 দিনের মধ্যে পেমেন্ট করতে পারে। আর লেখা আছে নেট 60, অর্থাৎ 60 দিনের মধ্যে তাকে অবশ্যই টাকাটি পেমেন্ট করতে হবে। যদি টাকাটি আমি 10 দিনে পেমেন্ট করি তবে আমি পাচ্ছি 2% বাট্টা, আর আমাকে অবশ্যই 60 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতেই হবে। তো দেখো বন্ধুরা, এইখানে লেখা ছিল অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। তো আমরা যা লিখতাম পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটি হচ্ছে তখনকার নিয়ম যখন আমরা পণ্য ক্রয়কে ধরতাম ব্যয় রূপে। কিন্তু আমি বলেছিলাম যে এই একটি বিশেষ গুণ হচ্ছে পারপেচুয়ালের ক্ষেত্রে, সেটি হচ্ছে এইখানে পণ্য ক্রয় করলে তাকে ধরা হয় সম্পদ রূপে। তাই আমরা এখানে সম্পদের নাম লিখলাম, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, সম্পদ বৃদ্ধি পেল। এখানে হচ্ছে কারবারি পণ্য একটি সম্পদ, লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, টাকা 1200 এন্ড অন ক্রেডিট, বাকিতে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 1200 কমপ্লিট। এবার হচ্ছে 7 তারিখ, লিখলাম 7 তারিখ। এখানে বলা আছে যে পেইড ফ্রাইট অন এপ্রিল 5 পারচেজ টাকা 200, অর্থাৎ এই যে 5 তারিখের, এই যে বিগত 5 তারিখে আমি একটি পণ্য ক্রয় করেছিলাম, যেখানে বলা ছিল এফওবি শিপিং পয়েন্ট, দ্যাট মিন্স ওই যে মেঘনা কোম্পানি যার কাছ থেকে আমি পণ্যটি ক্রয় করেছি সে শুধুমাত্র শিপিং পয়েন্ট পর্যন্ত বা যেখান থেকে জাহাজ ছাড়বে, পণ্য নিয়ে জাহাজ ছাড়বে, সেই জাহাজ বন্দর পর্যন্ত সেই মেঘনা কোম্পানি পণ্যটি পৌঁছে দেবে। তারপরে সেই শিপিং পয়েন্ট থেকে এই বিডি কোম্পানির প্রতিষ্ঠানে, বিডি কোম্পানিকে নিজেদের টাকা দিয়ে বা নিজেদের পরিবহন ভাড়া দিয়ে পণ্যটিকে সংগ্রহ করে আনতে হবে। তো এই জন্য একটি পরিবহন খরচ হবে। তো এখানে বলা হচ্ছে যে সেই পরিবহন খরচের টাকাটি পরিশোধ করা হলো। এখন দেখো বন্ধুরা, এইখানে একটা বিষয় আছে, আমরা হয়তো করতাম যে ফ্লাইট ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কারণ ক্রয় পরিবহন যা একটি ব্যয়। কিন্তু আমি প্রথমেই বলেছি যে এই পারপিচুয়ালের ক্ষেত্রে, এই ক্ষেত্রে পণ্যকে ধরা হয় সম্পদ রূপে। তো সেহেতু আমরা সকলেই জানি যে সম্পদের সঙ্গে সম্পর্কিত যত খরচ আছে, যত খরচ হয় সব কিন্তু সম্পদের সঙ্গেই যুক্ত হয়। হতে পারে সম্পদের স্থাপন ব্যয়, কোনো মেশিনের স্থাপন ব্যয় বা মেশিনের পরিবহন খরচ, সব কিন্তু একসঙ্গে সম্পদের সঙ্গেই যুক্ত হয়ে মোট টাকা প্রদান করে। তো সেহেতু এইখানে যেহেতু এই পণ্যটিকে, এই কারবারি পণ্যকে ধরা হয় সম্পদ রূপে, সেহেতু এই যে সম্পদের ক্রয় পরিবহন, এটিও কিন্তু পরিবহন নামে খ্যাত হবে না, এটিও কিন্তু যুক্ত হবে ওই সম্পদের সঙ্গে। অর্থাৎ আমি বলেছিলাম খুব সহজে যে পারচেজ সম্পর্কিত যত এন্ট্রি সব কিন্তু লিখতে হবে ইনভেন্টরি রূপে। তো এটি হচ্ছে ক্রয় পরিবহন, অর্থাৎ এটি কিন্তু একটি পারচেজের সঙ্গে সম্পর্কযুক্ত এন্ট্রি। তাই লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট টাকা 200 আর ক্যাশ ক্রেডিট টাকা 200। এখানে একটি কারণ এইটি লেখার, সেটি হচ্ছে এই যে এন্ট্রি ছিল ফ্রাইট ইন, যা ছিল ক্রয় পরিবহন। আর আমি তো বলেইছি যে যতগুলি আছে ক্রয় পরিবহন, অর্থাৎ যতগুলি আছে ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এন্ট্রি, সেইখানে তুমি লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটি হচ্ছে একটি প্রধান বৈশিষ্ট্য পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের। এবার হচ্ছে 9 তারিখ, এখানে বলা হচ্ছে যে রিসিভড ক্রেডিট ফ্রম মেঘনা কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন টাকা 300, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে আমি 5 তারিখে মেঘনা কোম্পানির কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম 1200 টাকার, সেখান থেকে আমি 300 টাকার পণ্য ফেরত দিয়েছি এবং এই পণ্যটি ফেরত দেওয়ার ফলে আমি তার কাছ থেকে একটি ক্রেডিট গ্রহণ করেছি। অর্থাৎ ওই যে মেঘনা কোম্পানি এটি স্বীকার করেছে যে আমার পণ্যটি অবশ্যই তারা ফেরত রূপে গ্রহণ করেছে। তো দেখো বন্ধুরা, যখন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় তখন কিন্তু অবশ্যই পণ্য কমে যায়, কারণ এইখানে কিন্তু আর পারচেজ রিটার্ন হবে না। কারণ আমি বলেছিলাম যে এই পারপেচুয়ালের ক্ষেত্রে এটি অন্তর্ভুক্ত হয়, এই যে ক্রয় সম্পর্কিত যত এন্ট্রি আছে সব কিন্তু অন্তর্ভুক্ত হয় মার্চেন্ডাইজ নামে বা ইনভেন্টরি নামে। তো সেহেতু এখানে দেখো বন্ধুরা, যেহেতু এটি হবে ক্রয় ফেরত,
তাই আমি লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কারণ এখানে আমার সম্পদ কমে গেল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট টাকা 300। আর দেখো বন্ধুরা, এইখানে আমার ছিল অ্যাকাউন্টস পেয়েবল, টাকা হচ্ছে 1200। কিন্তু যেহেতু আমি এখানে 300 টাকার পণ্য ফেরত দিয়েছি আর তারাও এটি স্বীকার করে, সেহেতু কিন্তু আমার এখান থেকে 300 টাকার পাওনাদার কমে গেল। আর দায় কমলে হয় ডেবিট, তাই লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, টাকা হচ্ছে 300। এখন দেখো বন্ধুরা, তুমি চাইলে এখানে কিন্তু কারণ লিখতে পারো এই প্রতিটি এন্ট্রিতে। আমি এখানে জায়গার স্বল্পতার কারণে লিখলাম না। তুমি এখানে লিখতে পারো যে রিটার্ন মার্চেন্ডাইজ টু অ্যাকাউন্টস পেয়েবল বা টু মেঘনা কোম্পানি। এবার হচ্ছে 10 তারিখে এখানে বলা হচ্ছে যে সোল্ড মার্চেন্ডাইজ, অর্থাৎ পণ্য বিক্রি করা হলো। অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে, অন অ্যাকাউন্ট বাকিতে পণ্য বিক্রয় করা হলো, টাকা 900। 30 merchandise sold at a cost of টাকা 540, অর্থাৎ মার্চেন্ডাইজ বাকিতে বিক্রয় করা হলো। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে পণ্য বিক্রয় করলে পারপেচুয়ালের ক্ষেত্রে যাবে হবে দুইটি, একটি হচ্ছে বিক্রয়ের জন্য আর একটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। তো আমি লিখলাম এখানে বিক্রয় করা হয়েছে বাকিতে, তাই লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টাকা 900 আর সেলস ক্রেডিট টাকা 900, কমপ্লিট। এবার হচ্ছে আমার ওই যে পণ্যটি, অর্থাৎ এই যে 900 টাকার পণ্য, এই পণ্য আমি কয় টাকায় ক্রয় করেছিলাম, সেটি হচ্ছে 540 টাকায়। কারণ প্রশ্নপত্রে দেওয়া ছিল যে এই পণ্য ক্রয় করতে ব্যয় হয়েছে 540 টাকা, তাই লিখলাম কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট। আমি লিখলাম কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এই পণ্যের, এই বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট। আর হচ্ছে আমার এই টাকার পণ্য কমে গেল, তাই লিখলাম পণ্য হিসাব ক্রেডিট। সম্পদ কমলে হয় ক্রেডিট, লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কারণ আমি এখানে কিন্তু পণ্যকে ধার্য করি সম্পদ রূপে। এবার হচ্ছে 12 তারিখ, লিখলাম 12 তারিখ এখানে বলা আছে পারচেজড মার্চেন্ডাইজ ফরম শাকিল কোম্পানি টাকা 670 ফরম 110 নেট 30, অর্থাৎ শাকিল কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করা হলো। যেখানে দেয়া আছে একটি শর্ত, সেটি হচ্ছে তবে 1% বার্তা পাওয়া যাবে যদি টাকাটিকে 10 দিনের মধ্যে পেমেন্ট করা হয়। অর্থাৎ দেখো বন্ধুরা, যদিও এইখানে কিন্তু কোথাও লেখা নাই অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট, কিন্তু যেহেতু এখানে দেয়া আছে শর্ত যে যদি তুমি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারো তবে তুমি 1% বার্তা পেতে পারো, আর আমাকে অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে হবে। এখন দেখো বন্ধুরা, যদি কোনো ব্যক্তি নগদে পণ্য ক্রয় করে তবে কিন্তু কখনোই তাকে এইরূপ শর্তাবলী বা এইরূপ অফার প্রদান করে না। তো আমি এটা বুঝতেই পারলাম যে এইখানে শাকিল কোম্পানির কাছ থেকে অবশ্যই বাকিতে পণ্যটি ক্রয় করা হয়েছে, তাই লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট টাকা হচ্ছে 670 আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা হচ্ছে 670। তুমি কিন্তু এখানেও লিখতে পারো কারণটি যে টু রেকর্ড পারচেজড মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন অ্যাকাউন্ট ফরম শাকিল কোম্পানি। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন, সেটি হচ্ছে 14 তারিখ, লিখলাম 14 পেইড মেঘনা কোম্পানি ইন ফুল লেস ডিসকাউন্ট, অর্থাৎ এই যে 5 তারিখ যখন আমি মেঘনা কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম 1200 টাকার, এই টাকাটি এখন পেমেন্ট করা হয়েছে। এখন দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, আমি এইখানে পণ্য ক্রয় করেছিলাম 1200 টাকার, আমি লিখলাম একটু 1200 টাকা, কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু এইখানে তাকে ফেরত দিয়েছিলাম 300 টাকার পণ্য এবং সেটি সে গ্রহণ করেছিল। অর্থাৎ সে কিন্তু আমার কাছে এখন 1200 টাকা পাবে না, সে এখন আমার কাছে পায় 1200 বিয়োগ 300, আমার টাকা হচ্ছে 900। অর্থাৎ সে এখন আমার কাছে 900 টাকা পাচ্ছে, অর্থাৎ সে এখন এই যে বিডি কোম্পানি তার কাছে 900 টাকা পায়। এবার দেখো বন্ধুরা, ওইখানে একটি দেয়া ছিল শর্ত এবং সেটি ছিল এইরূপ যে 210, অর্থাৎ যদি 10 দিনের মধ্যে, যদি 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করা যায় তবে সে 2% বার্তা পাবে। এখন দেখো, সে বিক্রয় করেছে 5 তারিখ আর সে টাকাটি পেমেন্ট করেছে 14 তারিখ, অর্থাৎ সে কিন্তু এখানে 10 দিনের মধ্যেই টাকাটি পেমেন্ট করেছে, সুতরাং সে এখানে বার্তা পাবে। এখন দেখো বন্ধুরা, তার টাকা হচ্ছে 900, অ্যাকচুয়াল টাকা যা সে পায় ইনটু 2%, 2% লিখলাম 2%,
গুণ দিলাম, চলে আসে 18 টাকা। এখন দেখো বন্ধুরা, টাকা পেমেন্ট করছে অর্থাৎ দায় কমে গেছে। লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, টাকা হচ্ছে 900। এখন ক্যাশ ক্রেডিট 9 টাকা কমবে, আর হচ্ছে সেখানে পাচ্ছে ক্রয় বাট্টা। এখন দেখো বন্ধুরা, ক্রয় বাট্টা অর্থাৎ পারচেজ ডিসকাউন্ট। আমি বলেছিলাম যে এই পারপেচুয়ালের ক্ষেত্রে ক্রয় সম্পর্কিত যত এন্ট্রি আছে সব তোমায় লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে। আমি লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টাকা হচ্ছে 18 অর্থাৎ ক্রয় বাট্টা। আর দেখো বন্ধুরা, ক্যাশ ক্রেডিট অর্থাৎ যদি 900 টাকার মধ্যে আমি বাট্টা পাই 18 টাকা, তবে আর বাকি আছে কয় টাকা, অর্থাৎ 900 বিয়োগ 18 চলে আসে 882 টাকা। এটি হচ্ছে আমার নগদ দেয়া টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার জাবেদা, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এন্ড ক্যাশ ক্রেডিট। তো দেখো বন্ধুরা, এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন। এখানে বলা আছে যে রিসিভড ক্রেডিট ফরম শাকিল কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন, টাকা 70। দেখো বন্ধুরা, এইখানে যে আমি 12 তারিখে শাকিল কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম 670 টাকার, এখান থেকে আমি 70 টাকার পণ্য ফেরত দিয়েছি শাকিল কোম্পানিকে এবং সেটি সে গ্রহণ করেছে। অর্থাৎ কিছুটা এই 9 তারিখের মতো, যখন আমি ফেরত দিয়েছিলাম পণ্যটি এই মেঘনা কোম্পানিকে। আমি লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, কারণ আমার এখানে দায় কমে গেল 70 টাকার, দায় কমলে হয় ডেবিট, আর আমার কিন্তু পণ্যও কমে গেল, তাই লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টাকা হচ্ছে 70। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন 20 তারিখ। এখানে বলা আছে যে মেড সেলস অন অ্যাকাউন্ট ফর 500 টার্মস টু 10 নেট 30, দ্য কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ টাকা 360, অর্থাৎ এখানে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, সুতরাং লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, টাকা হচ্ছে 600, আর সেলস ক্রেডিট টাকা 600। এখন আমি যা বলেছিলাম যে বিক্রয়ের সময় যাবে দুইটি, একটি হচ্ছে বিক্রয়ের জন্য, আরেকটি হচ্ছে ওই যে বিক্রিত পণ্য যা আমি বিক্রয় করলাম। এই 600 টাকার পণ্য আমি কত টাকায় ক্রয় করেছিলাম সেই বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। আমি লিখলাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, আর হচ্ছে আমার পণ্য কমে গেল, তাই লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টাকা হচ্ছে 360। এটি হচ্ছে আমার বিক্রয়ের জন্য, আর এটি হচ্ছে আমার এই যে বিক্রিত পণ্য এর ব্যয়ের জন্য। এবার নেক্সট, এটা হচ্ছে 22 তারিখ। এখানে বলা আছে যে পেইড শাকিল কোম্পানি ইন ফুল, অর্থাৎ এই যে শাকিল কোম্পানি যার কাছ থেকে আমি পণ্য ক্রয় করেছিলাম 12 তারিখে, তাকে তার টাকাটি প্রদান করা হলো। এখন দেখো বন্ধুরা, আমি এখানে পণ্য ক্রয় করেছিলাম 670 টাকা। বন্ধুরা, এইখানে আমি পণ্য ক্রয় করেছিলাম 670 টাকার, কিন্তু আমি 70 টাকার পণ্য ফেরত দিলাম, অর্থাৎ 70 টাকা বাদ থাকে আমার 600 টাকা। এবারে আমার এখানে প্রশ্নপত্রে বলা ছিল যে যে এই শাকিল কোম্পানির কাছ থেকে যখন আমি পণ্য ক্রয় করেছি সেখানে এই রূপ লেখা ছিল 110, অর্থাৎ যদি 10 দিনের মধ্যে এই টাকাটি পেমেন্ট করতে পারে বিডি কোম্পানি, তবে সে 1% বাট্টা পেতে পারে। দেখো বন্ধুরা, এইখানে আমি ক্রয় করেছি 12 তারিখ আর টাকা দিলাম 22 তারিখ, অর্থাৎ সে কিন্তু অবশ্যই 10 দিনের মধ্যেই টাকাটি পেমেন্ট করেছে, সুতরাং সেখানে 1% বাট্টা পাবে। তো লিখলাম 600 গুণ 1%, চলে আসে 6 টাকা। 6 টাকা। এখন দেখো বন্ধুরা, যা করেছিলাম এখানেও সেম, অর্থাৎ আমার এখানে দায় কমে গেল, অ্যাকাউন্টস পেয়েবল দায় কমে গেল 600 টাকার, কারণ যদিও আমি ক্রয় করেছিলাম 670 টাকার, কিন্তু আমি এখান থেকে ফেরত দিলাম 70 টাকার পণ্য, বাকি আছে এখনো 600 টাকা। আর হচ্ছে আমার ক্রয় বাট্টা, তাই লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কারণ ক্রয় সম্পর্কিত যত এন্ট্রি আছে আমি সব লিখবো মার্চেন্ডাইজ আকারে। 6 টাকা বাট্টা। এবার হচ্ছে ক্যাশ ক্রেডিট, যদি 600 টাকার মধ্যে 6 টাকা হয় বাট্টা, তাহলে বাকি আছে কয় টাকা, 594 টাকা। এবারে নেক্সট, এটি হচ্ছে 25 তারিখ। এখানে বলা আছে যে গ্রান্টেড
অ্যান অ্যালাউন্স টু ক্রেডিট কাস্টমার অন এপ্রিল 20 সেলস টাকা 60। দেখো বন্ধুরা, এই যে 20 তারিখে আমি পণ্য বিক্রয় করেছিলাম, এখান থেকে আমার কাছে 60 টাকার পণ্য ফেরত আসলো। এখন দেখো বন্ধুরা, এখানে লেখা আছে অ্যালাউন্স মানে ভাতা, অর্থাৎ এটি হচ্ছে মূলত এমন একটি বিষয় যে যখন কোনো কিছু পণ্য ফেরত আসে তখন ওই ফেরতকৃত পণ্যের ক্ষতি সারানোর জন্য বিক্রেতা ক্রেতাকে, যার কাছে সে পণ্যটি বিক্রয় করেছিল এবং যে পণ্য ফেরত দিল, তাকে একটি ভাতা দেয় যাতে তার ক্ষতিটি পূরণ হয়ে যায় আর তার কাছে আর পণ্যটি না আসে। দেখো বন্ধুরা, এইখানে মোট 60 টাকার পণ্য ফেরত চলে আসলো। তো আমি লিখলাম সেলস রিটার্ন ডেবিট, টাকা হচ্ছে 60, অর্থাৎ বিক্রয় ফেরত ডেবিট। আর আমার কিন্তু এখানে 60 টাকার দেনাদার কমে গেল, তাই লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, টাকা 60। এবার দেখো বন্ধুরা, আমার এইখানে চলে আসলো ফেরত 60 টাকার পণ্য। তো আমায় দেখতে হবে যে এই যে 60 টাকার পণ্যে আমার কয় টাকা ব্যয় হয়েছে। কারণ দেখো বন্ধুরা, এটি আমার সম্পদের হিসাব। আমি বলেছিলাম পূর্বেই যে এই যে পারপিচুয়াল সিস্টেম, এখানে কিন্তু পণ্যকে ধরা হয় সম্পদ রূপে, সেহেতু এটি হচ্ছে আমার একটি সম্পদ ফেরত। তো এটি হচ্ছে আমার একটি সম্পদ। দেখো বন্ধুরা, আমায় দেখতে হবে যে এইখানে আমার ছিল 600 টাকার বিক্রিত পণ্য, যার ক্রয় মূল্য ছিল 360 টাকা। আমায় দেখতে হবে যে এই বিক্রয় ফেরতের 60 টাকার পণ্য এর ক্রয় মূল্য বা এর ব্যয় করা মূল্য কত টাকা। এখন দেখো বন্ধুরা, যদি 600 টাকার পণ্যের ব্যয়িত মূল্য হয় 360 টাকা, তবে আমার 1 টাকার পণ্যের জন্য ব্যয়িত মূল্য হবে 360 ভাগ 600। অতএব 60 টাকার পণ্যের জন্য ব্যয়িত মূল্য হবে 360 ইন্টু 60 ভাগ 600, 0066 থাকে 36 টাকা। আমি লিখলাম এমআই ডেবিট, কারণ আমার এখানে 36 টাকার পণ্য কিন্তু অ্যাকচুয়ালি চলে আসলো ফেরত। লিখলাম এমআই ডেবিট, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। দেখো বন্ধুরা, যখন পণ্য বিক্রয় করা হয় তখন লিখতে হয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর এমআই ক্রেডিট, কিন্তু যখন ওই পণ্য চলে আসলো ফেরত তখন এর উল্টো হবে, অর্থাৎ আমি এখানে রিভার্স জার্নাল দিব, অর্থাৎ এমআই ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, যা ছিল ডেবিট তাই হবে ক্রেডিট, আর যা ছিল ক্রেডিট তাই হবে ডেবিট। এখন দেখো বন্ধুরা, নেক্সট সেটি হচ্ছে রিসিভড পেমেন্ট ইন ফুল লেস ডিসকাউন্ট ফর এপ্রিল 20 সেল। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে 20 তারিখের পণ্য বিক্রি করা হয়েছে, এখান থেকে আমি টাকা পেলাম। তো দেখো বন্ধুরা, এই যে 20 তারিখে যখন আমি পণ্য বিক্রি করেছিলাম 600 টাকার, যেখান থেকে আমার কাছে 60 টাকার পণ্য ফেরত চলে আসলো, অর্থাৎ আমি এখন তার কাছে পাচ্ছি 540 টাকা। তো আমার এখানে কিন্তু সম্পদ কমে গেল এবং সেটি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, টাকা হচ্ছে 540। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমি বিক্রয়ের সময় একটি শর্ত বলেছিলাম এবং সেটি হচ্ছে এই রূপ যে 210, অর্থাৎ আমি তাকে, অর্থাৎ বিডি কোম্পানি তাকে 2% বার্তা দিবে যদি সে 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করতে পারে। তো বিক্রি করা হয়েছে 20 তারিখে, সে আমায় টাকা দিল 29 তারিখ। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে কিন্তু সে অবশ্যই আমাকে 10 দিনের মধ্যে টাকাটি পেমেন্ট করেছে, সুতরাং সে কিন্তু অবশ্যই 2% বার্তা পাওয়ার যোগ্য। আমি লিখলাম 540 ইন্টু 2%, আমার তাহলে চলে আসে 11 টাকা। এটি হচ্ছে আমার জন্য একটি ব্যয় আর তার জন্য একটি আয়। তো লিখলাম তাই সেলস ডিসকাউন্ট ডেবিট, এটি একটি ব্যয়, বিক্রয় বার্তা, টাকা হচ্ছে 11। তো দেখো বন্ধুরা, যদি 540 টাকার মধ্যে আমি তাকে বার্তা দেই 11 টাকা, তবে সে আমাকে কত টাকা পেমেন্ট করছে, এবং সেটি হচ্ছে 540 মাইনাস 11, চলে আসে 529 টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার বিডি কোম্পানির সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় ট্রানজাকশনের জার্নাল। আমি এটি মনে করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থী অঙ্কটি বুঝতে সমস্যা বোধ করো, তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে
জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ ডিএমএস টিচিং এবং আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপ ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার, তুমি চাইলে সেখানেও পোস্ট করার মাধ্যমে বা এসএমএস করার মাধ্যমে আমাকে জানাতে পারো। তো দেখো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 3, যেখানে আমি করাবো কালান্তিক পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, সেই পদ্ধতিতে জাবেদা। তো বন্ধুরা, ক্লাস নং 3 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে গুড বাই।